পুলিশে বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা। পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, শহরে বিজিবি মোতায়েন। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার। চট্টগ্রাম জেলা পুলিশের কাছে ৩ সহযোগী সহ হস্তান্তর। দেশের বিভিন্ন জেলায় তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে চাপ কমায় রোজগারে টান। নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আগামী ২ মাসে পরিস্থিতি খারাপের শঙ্কা। আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ। স্বাগত। এখন জনপদে শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপির গাড়ি বহর আটকে দিয়েছে পুলিশ। এদিকে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজ এ আদেশ জারি করেন। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, বর্তমানে সেখানে কি পরিস্থিতি আমাদের জানাবেন, এবং তার পাশাপাশি এনসিপির কোনো নেতাদের সাথে আপনার কথা হয়েছে কিনা, নেতাকর্মীর সাথে বিস্তারিত জানাবেন। ঘণ্টাখানেক আগে আসলে এনসিপির যে গাড়িবহর সেটি হবিগঞ্জ প্রবেশ করার চেষ্টা করে শ্রীমঙ্গল হয়ে। তবে শ্রীমঙ্গলের পরপরই আসলে হবিগঞ্জ সীমান্তে যখন তারা তাদের যে গাড়িবহরটি সেটি প্রবেশ করবে, এরপরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন আগে থেকেই, তারা তাদেরকে আটকে দিয়েছেন। এরপর থেকে প্রায় এখন ঘণ্টাখানেক সময় ধরে কিন্তু এনসিপি নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে পুলিশের কথোপকথন হচ্ছে। তারা এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা চাচ্ছেন হবিগঞ্জ শহরে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য অন্তত তারা হবিগঞ্জ শহরে প্রবেশের চেষ্টা করছিলেন এবং অনুরোধ জানাচ্ছিলেন, আবেদন জানাচ্ছিলেন। কিন্তু পুলিশ সদস্যরা যেটি বলছেন, যেহেতু ১৪৪ দ্বারা জারি রয়েছে, সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটি সেটি বিঘ্ন করতে পারে, যে কারণে আসলে তারা শহরে প্রবেশ করতে দিচ্ছেন না। আমরা ভিডিওতে দেখেছিলাম যে কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে হাসনাত আবদুল্লাহ তিনি পুলিশকে বলছিলেন যে আমরা ১৭ কিলোমিটার দূরে এখনও আপনারা আমাদেরকে আটকে দিয়েছেন। হবিগঞ্জ পৌর এলাকাতে যদিও ১৪৪ দ্বারা জারি রয়েছে, সেই ক্ষেত্রে ১৭ কিলোমিটার দূরে আসলে আটকে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, এই ধরনের যুক্তি আসলে তিনি তুলে ধরেছিলেন। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তিনি যেটি বলছিলেন যে সেই জন্যই আসলে তারা শহরের কাছাকাছিও আসতে দিচ্ছেন না। এনসিপির পক্ষ থেকে আমাদেরকে আসলে যেটি জানানো হয়েছিল যে অন্তত তারা যেহেতু ১৪৪ দ্বারা জারি করা হয়েছে, সেই ক্ষেত্রে মিটিং মিছিল কিংবা যে কিছু নির্দিষ্ট কর্মসূচি সেগুলো আসলে পালন করা যাবে না, এই ধরনের নির্দেশনা প্রশাসন থেকে জারি করা হয়েছে। এরপরও আসলে তারা সাংবাদিক সম্মেলন বা সংবাদ কর্মীদের সাথে আসলে বিষয়টি কোনো সংবাদ সম্মেলন করবেন এই ধরনের পরিকল্পনা নিয়ে আসলে তারা হবিগঞ্জ শহরে প্রবেশ করতে চেয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত আসলে যেটি বলতে হয় যে হবিগঞ্জ সীমান্ত যেটি মোছাই এলাকা বাহুবল উপজেলার, সেই জায়গাটিতে আসলে আটকে দেওয়া হয়েছে। প্রায় ১ ঘন্টা ধরে তাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়েছে আমরা দেখেছি, এবং বৃষ্টি শুরু হওয়ার পর যে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন, শীর্ষ যে নেতৃবৃন্দ বিশেষ করে নাহিদ ইসলাম, একই সাথে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ তারা আসলে সকলেই মাটিতে বসে গিয়েছেন এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ঘিরে রেখেছেন। তারা যেটি বলছেন যে কোনোভাবে আসলে তারা তাদেরকে শহরে প্রবেশ করতে দিবেন না। তো স্বর্ণা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হবিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল সরকার। এদিকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে ৩ সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর ৪টায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে গ্রেপ্তারকৃত ৪ জনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের কঠোর নিরাপত্তায় চট্টগ্রামে পাঠানো হয়। পুলিশের দাবি, ডেভিড ইমন
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি, পাঁচলাইশ, চান্দগাঁও, পতেঙ্গা, হাটহাজারী ও রাউজান এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। সম্প্রতি চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে দাবি করা চাঁদা না পেয়ে ওই প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্রধারী, যিনি কিছুদিন পূর্বে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন। তো তাকে গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এদিকে তীব্র গ্যাস সংকটের প্রভাবে পড়েছে পরিবহন খাত ও শিল্প উৎপাদনে। দেশের বিভিন্ন জেলায় গ্যাসের স্বল্প চাপে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না চালকরা। ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানার উৎপাদন, আর গৃহস্থালিতেও বাড়ছে ভোগান্তি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। ভাঙা পা আর স্ক্র্যাচের ভরসায় প্রতিদিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের তারাকান্দার সিএনজি চালক আব্দুল হালিম। 7 বছর আগে সড়ক দুর্ঘটনায় ডান পায়ে গুরুতর আঘাত পান তিনি। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় সংক্রমণ ছড়িয়ে এখন পুরো পা কেটে ফেলার ঝুঁকিতে রয়েছেন। তবুও স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিতে আহত শরীর নিয়েই সিএনজি চালিত অটোরিকশা চালাচ্ছেন। কিন্তু গ্যাস সংকটে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি। ফলে চিকিৎসা আর সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে হালিমের। আমাদেরকে তারা বাঁচাক, আমি এই পাউডার নিয়ে ভাই গাড়ি চালাই, আমি আর পারি না ভাই, আমার হার্টের সমস্যা হয়ে গেছে, আমি ওষুধ খাইতে পারি না, আমার চলতে খুব কষ্ট হইতেছে ভাই। প্রেশার নাই, গ্যাস বন্ধ, সারাক্ষণ আঙ্গুর বয়ে রেখে পরে নাই, সবগুলান বন্ধ। আঙ্গুর গরিব মানুষের বিশাল কষ্ট হয়ে গেছে লইয়া। শুধু ময়মনসিংহ নয়, প্রায় 2 সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলায় একই চিত্র। মধ্যরাত থেকেই ফিলিং স্টেশনগুলোতে লাইনে দাঁড়াচ্ছেন গ্যাস ভিত্তিক যানবাহনের চালকেরা। নগরের 6টি ফিলিং স্টেশনের সবগুলোই বেশিরভাগ সময় থাকছে বন্ধ। কোথাও চাপ এতই কম যে একটি সিলিন্ডারে 50 থেকে 80 টাকার বেশি গ্যাস নেওয়া সম্ভব হচ্ছে না। অল্প সময় সরবরাহের পর ফের বন্ধ হয়ে যাচ্ছে স্টেশন। এদিকে গ্যাসের চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্পাঞ্চল ভালুকায়। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। একই সংকট দেখা যাচ্ছে ফেনীতেও। শহরের বাসিন্দা জয়ানাথ বলছেন, সকালে ঘুম থেকে ওঠার আগেই গ্যাস চলে যায়। দুপুরে সামান্য পেলেও তা দিয়ে হয় না রান্না। শহরের অধিকাংশ এলাকার বাসিন্দা বাধ্য হয়ে কিনছেন এলপিজি সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলা। যদিও লাইনের গ্যাস না পেয়েও মাস শেষে দিতে হচ্ছে বিল। আগে গ্যাস চলে যায়, নাস্তাও বানাইতে পারি না। 8টা, 8:30 বাজলে অটোমেটিক চুলা বন্ধ হয়ে যায়। খরচ অনেক বেশি। আগে তো গ্যাসের একটাই আমাদের ওয়ে ছিল, যে লাইনের গ্যাস হলে ছিল। এখন তো লাইনের গ্যাস বাসায় আপনি রাইস কুকার, আপনার ইলেকট্রিক চুলা, পাশাপাশি সিলিন্ডার গ্যাস। সিলিন্ডার না হলে আপনার এগুলো যদি না হয়, বিকল্প এগুলো যদি না রাখি, আমাদের ঘরে আসলে রান্না হবে না। নেত্রকোনায় গ্যাস সংকটে প্রায় 5000 গ্রাহক। বন্ধ হয়ে গেছে জেলার একমাত্র ফিলিং স্টেশনও। আজ 1 সপ্তাহ যাবত এটা একবারে ইন টোটাল বন্ধ, গ্যাস না পাওয়াতে। আজকে বোধহয় প্রায় 10 দিন আমি এখন না খাওয়ার মতো। গৃহস্থালী থেকে পরিবহন আবার শিল্প উৎপাদন, সব ক্ষেত্রেই প্রভাব ফেলছে চলমান গ্যাস সংকট। দীর্ঘস্থায়ী পরিস্থিতিতে জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি অর্থনীতিতেও তৈরি হচ্ছে চাপ। শায়লা নাজনীন, এখন। নারায়ণগঞ্জে গ্যাস সংকটে বিপাকে পড়েছেন রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো। গ্যাসের স্বল্প চাপের কারণে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে উৎপাদন ব্যয়। সময় মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিস্তারিত ইমরান আলী সজীবের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে গত কয়েকদিন ধরে চলছে গ্যাস সংকট। প্রয়োজনীয় চাপ না থাকায় অনেক কারখানায় মেশিন আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে ব্যয়, আর শঙ্কা তৈরি হয়েছে সময়মতো রপ্তানি আদেশ বাস্তবায়ন নিয়েও।
সংশ্লিষ্টরা বলছেন আগে গ্যাসের যে চাপ পাওয়া যেত তাতে সব মেশিন একসঙ্গে চালানো সম্ভব হতো। এখন গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে। শ্রমিকদের অভিযোগ, গ্যাস না থাকায় দীর্ঘ সময় মেশিন বন্ধ থাকে, ফলে কাজ কমে যাওয়ায় তারা আর্থিক ক্ষতিপূরণের মুখে পড়ছেন। গ্যাসের চাপ কম থাকায় আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আগের তুলনায় আমাদের প্রোডাকশন 50% কমে গেছে। ঠিকমতো গ্যাস না পাওয়ার কারণে আমাদের মেশিন সবসময় বন্ধ থাকে। এই বন্ধ থাকার কারণে আমরা ঠিকমতো আমাদের যে প্রোডাকশনের যে আর্থিক অবস্থাটা এটা আমরা পাই না, ঠিকমতো পাচ্ছি না। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে গ্যাসের সমস্যার কারণে আমরা ঠিকমতো প্রোডাকশন দিতে পারতেছি না এবং শ্রমিকেরা সবাই বেকারত্ব বোধ করতেছে। 10 PSI সংযোগ থাকলেও বর্তমানে মিলছে মাত্র 3 থেকে 4 PSI চাপ, অথচ স্বাভাবিক উৎপাদনের জন্য প্রয়োজন অন্তত 8 থেকে 9 PSI। তাই বাধ্য হয়ে কারখানার একাংশ বন্ধ রেখে অন্য অংশ চালাতে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। যদি আমরা ঠিকভাবে প্রোডাকশনটা দিতে চাই তো আমাদের 8 থেকে 9 PSI লাগবে। সরকারের কাছে আমার দাবি এটাই হলো, আমাদের 8 থেকে 9 PSI প্রোডাকশন দিতে পারলে, প্রেশারটা PSI দিতে পারলে তাহলে আমাদের প্রোডাকশন ফুলফিল দিতে পারবে। গ্যাস সংকট দীর্ঘায়িত হলে বিদেশি ক্রেতাদের আস্থা কমবে এবং ভবিষ্যতে রপ্তানিও হ্রাস পেতে পারে। একই সঙ্গে শ্রমিকদের বেতন ও ব্যাংক ঋণ পরিশোধেও তৈরি হচ্ছে অনিশ্চয়তা। তাই দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি শিল্প সংশ্লিষ্টদের। উৎপাদন বৃদ্ধি তো হচ্ছেই না, বরং হ্রাস পাওয়ার কারণে আমাদের প্রোডাকশন 20% মতো কমে গেছে। শিপমেন্ট শিডিউল আমাদের নির্দিষ্ট এবং আমরা খুবই অল্প সময় পাই, 1.5 থেকে 2 মাস সময় পাই উৎপাদন করতে, একটা শিপমেন্ট শিডিউল ধরে রাখার জন্য। শিপমেন্টটা করতে আমাদের অনেক লেট হয়, সেই ক্ষেত্রে পরবর্তীতে বায়ার আমাদের সেটা ক্লেম করে, অর্ডার কম দেয়, সেজন্য আমাদের অনেকটা বিপদগ্রস্ত হতে হয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে শুধু উৎপাদন নয়, দেশের রপ্তানি আয় ও শিল্প খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্প মালিক ও শ্রমিকদের। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকূপ খননের কাজ শুরু করেছে বাপেক্স। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চাঁড়িগাঁওয়ে সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ প্রকল্পের আওতায় গতকাল আনুষ্ঠানিকভাবে খননের কাজ উদ্বোধন করা হয়। আজ থেকে পুরো দমে চলছে ড্রিলিং কার্যক্রম। বাপেক্স জানিয়েছে প্রাথমিকভাবে 1550 মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্য ঠিক করা হয়েছে। মাটির নিচে 2টি সম্ভাব্য গ্যাস জোন চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রাকৃতিক গ্যাস পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, 45 দিনের খনন কাজ ও পরবর্তী 15 দিনের ডিএসটি পরীক্ষার পর গ্যাসের প্রকৃত মজুতের পরিমাণ জানা যাবে। কূপটি সফল হলে প্রতিদিন প্রায় 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চট্টগ্রামে চলতি মাসে প্রায় 4 গুণ বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যু হারও। সরকারি তথ্য মতে জুলাইয়ে গত 2 বছরের চেয়ে এ বছর আক্রান্তের সংখ্যা বেশি। এমন অবস্থায় আগামী 2 মাস আরও বাড়ার শঙ্কা চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের। তবে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। সঞ্জয় মল্লিকের ছবিতে বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে। চট্টগ্রামের হাসপাতালগুলোতে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু ওয়ার্ডগুলোতে গেল মাসের তুলনায় রোগী বেড়েছে কয়েক গুণ। চাপ সামলাতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল 122 জন, চলতি মাসে তা 4.25 গুণ বেড়ে দাঁড়িয়েছে 457 জনে। এছাড়াও চলতি বছর আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন, যার মধ্যে চলতি মাসেই মারা গেছেন 2 জন। এক সপ্তাহ জ্বর ছিল, কিছু খাওয়া দাওয়া করতে পারতেছি না। পরীক্ষার 3টা রক্ত পরীক্ষা করছে, ওখানে রিপোর্ট দেখা গেছে ডেঙ্গু আর টাইফয়েড। জ্বর ছিল তখন, এখন বমি ছিল, বমি বন্ধ হয়েছে, জ্বরটা আজ চলতেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, জুলাই মাসের আক্রান্ত গেল 2 বছরের আক্রান্তের রেকর্ড ছাড়িয়েছে। 2024 ও 2025 সালে আক্রান্ত ছিল যথাক্রমে 198 ও 430। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর ভরা মৌসুম আগস্ট সেপ্টেম্বরে আক্রান্ত আরও বহুগুণে বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। অল্প জ্বর নিয়েও রোগীর অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টসগুলা তাদের ওরিয়েন্টেশন লস হয়ে যায়, মানে ব্রেন ধরে ডাইরেক্ট, ওরকম হতে পারে। যেমন আমাদের অনেক রোগী পাচ্ছি চকরিয়া থেকে চলে আসতেছে, কক্সবাজার থেকে, ওই বেল্ট থেকে যারা আসতেছে দেখা যাচ্ছে তাদের স্মৃতিশক্তিগুলা ওরিয়েন্টেশন লস হয়ে যাচ্ছে।
তবে পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার ও ওয়ার্ড খোলার কথা জানিয়েছে তারা। আমরা উপজেলা পর্যায়ে ডেঙ্গু কর্নারগুলো তৈরি করেছি এবং সেখানে চিকিৎসার সব সরঞ্জাম আমরা ওখানে নিশ্চিত করেছি, যাতে বিনা কারণে যেন কোনো রোগী আমাদের উপজেলা পর্যায় থেকে রেফার হয়ে জেলা হাসপাতাল অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ বা টারশিয়ারি হাসপাতালগুলোতে না আসে। চট্টগ্রামে এখন পর্যন্ত নগরীর তুলনায় উপজেলাগুলোতে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্তদের বেশিরভাগই পুরুষ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা, তবে মানুষের তৈরি করা ফাঁদ, সুপেয় পানির সংকট ও পরজীবীর আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না জাতীয় পশু। সুন্দরবনে বাঘ সংরক্ষণ এবং সংখ্যা বাড়ানোই এবারের বাঘ দিবসের লক্ষ্য। হেলাল মোল্লার ছবিতে রাম চৌধুরীর প্রতিবেদন। জীববৈচিত্র্যে ভরা বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, আর এই জীববৈচিত্র্য রক্ষায় প্রতিরক্ষা বর্ম হিসাবে কাজ করে রয়্যাল বেঙ্গল টাইগার। সবশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে প্রায় 9%। 2024 সালে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে গণনা শেষে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 125টিতে। তবে এই বাঘ কি আসলেই সুন্দরবনে নিরাপদে রয়েছে, এমন প্রশ্ন অনেকের কাছেই। গত 3 জানুয়ারি সুন্দরবনের পূর্ব অংশের সরকির খাল সংলগ্ন বনে ফাঁদে বাঘের আটকে পড়ার খবর পায় বন বিভাগ। উদ্ধারের পর দীর্ঘ 6 মাস চিকিৎসা শেষে আবারও বনে ফেরানো হয় বাঘটিকে। শিকারীদের সমস্যা ছাড়াও প্রাকৃতিকভাবেই সুন্দরবনে নানা সমস্যা রয়েছে বাঘ। বনের ভিতরে রয়েছে সুপেয় পানির সংকট। নতুন করে উঠে আসছে বাঘের শরীরে বিভিন্ন পরজীবীতে আক্রমণের খবর। তবে এসব সমস্যার সমাধানে নানা রকম পদক্ষেপের কথা জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। বাঘের শাবক অথবা বাঘ অথবা অন্যান্য বন্য প্রাণী যেমন হরিণ, আপনার শূকর, এগুলো আপনার ওই পানিতে তলিয়ে যায়। ওগুলো যাতে আপনার পানিতে তলিয়ে না যায় এজন্য আমরা কিল্লাগুলো নির্মাণ করেছি। তার আগে তখন ওই কিল্লাতে আশ্রয় গ্রহণ করে। আর বাঘ সবসময় আপনার দেখা যাচ্ছে যে লবণাক্ত পানি আপনার পান করে। তাদের সুপেয় পানির জন্য ওই কিল্লার পাশেই আমরা 20টি আপনার পুকুরও খনন করেছি। বিশেষজ্ঞরা বলছেন বাঘের সংখ্যা বাড়লে অনুপ্রবেশকারীদের সংখ্যা অনেকটাই কমে যাবে। তাই বাঘের প্রজনন প্রক্রিয়া নিয়ে আরও কাজ করা উচিত বলে মনে করছেন তারা। 6000 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে বাঘের সংখ্যা যদি আরও 6 গুণ বাড়ানো যায়, তাহলে এটা একটা বড় ধরনের প্রতিরক্ষা বর্ম হিসেবে তারা থাকতে পারে। এদিকে বাঘের সংরক্ষণ এবং প্রজনন নিয়ে কাজ করছে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর। বাঘের সংখ্যা বাড়ার পাশাপাশি বনে বেড়েছে বাঘের প্রধান শিকার হরিণের সংখ্যাও। তাই শিকারীদের অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি বাঘ সংরক্ষণে নেওয়া নানা পদক্ষেপ কার্যকর হলে বাঘের সংখ্যা বাড়বে বলে মনে করছেন বন সংরক্ষকরা। যদি হরিণের যে আমরা অবৈধ শিকার একটা হয়, হরিণের মাংসের জন্য মাঝে মাঝে হরিণ শিকার হয়, এইটা যদি আমরা রোধ করতে পারি হয়তো বা আমাদের এই যে বাঘ বৃদ্ধির যে ধারা, এটা হয়তো অব্যাহত রাখতে পারবো। প্রতি বছরের 29 জুলাই বাংলাদেশ সহ বাঘের আবাস থাকা বিশ্বের 13টি দেশে পালন করা হয় বিশ্ব বাঘ দিবস। রামিম চৌধুরী, এখন, খুলনা। আর এর মধ্যে দিয়ে শেষ করছি এখন জনপদে। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখা যাচ্ছে facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv-তে।